নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টের এমন একটা কেস নিয়ে ডিসকাস করব যে কেসটা শোনার পরে আপনি চমকে উঠবেন এবং আপনি কখনো চাইবেন না যে আপনার জীবনেও এরকম দিন আসুক। প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু সরে দাঁড়াচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন বিচারক, তিনি রীতিমতো রেগে কিছু একটা জাজমেন্ট শোনাচ্ছেন, আর তার পাশে একজন বয়স্ক মানুষ ঠিক হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। কি বুঝতে পারলেন না তো? ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা শোনার পরে আপনি চমকে উঠবেন এবং কোর্টের দোরগোড়ায়ও যে এই জিনিস হতে পারে সেটা আজ পর্যন্ত আপনি শুনে থাকবেন না। তো চলুন প্রথমে শুরু থেকে মামলাটা বুঝবো। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, এই মামলাটায় কি হয়েছিল। একজন ব্যক্তি আদালতের কাছে যান, আদালতের কাছে এই বিশ্বাস নিয়ে যান এই আদালত আগে একটা রায় দিয়েছিল এবং সেই রায়কে মান্যতা দেওয়া হয়নি, অর্থাৎ কোর্ট যে আদেশ দিয়েছিল সেই আদেশটা মান্য করেনি। এই ব্যক্তি ভেবেছিল যেহেতু কোর্টের আদেশ মান্য করেনি কেউ, তাই আদালত আবার হয়তো যে মানছে না তার এগেনস্টে একটা বড় সড়ো স্টেপ নেবে, বড় পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে কি দেখা যায়, যখন এই ব্যক্তি আদালতের কাছে পৌঁছয় তখন আদালত জানায় যে আমরা আগের যে রায় দিয়েছিলাম সেই রায়কে পুরোটাই পরিবর্তন করছি এবং রেগে বলে যে আপনার এগেনস্টে বড় সড়ো স্টেপ নিচ্ছি, আপনার সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে। ভাবুন তো কতখানি অবাক লাগে জিনিসটা। আগে একটা রায় দিয়েছিল, সেই রায়ের নির্দেশ পালন হচ্ছে না বলে একজন বয়স্ক ব্যক্তি আদালতে যায় এবং তার সেই রায়কে পরিবর্তন করে উল্টে আদালত তার এগেনস্টেই একটা বড়সড় স্টেপ নিয়ে নেয়। খুব ইন্টারেস্টিং একটা মামলা। এরপরে এই ব্যক্তি সুপ্রিম কোর্টে যায়। সো পুরো মামলাটাকে বোঝার চেষ্টা করি। দেখুন, পুরো মামলাটা আদালত অবমাননা বিষয়ে মামলা, কন্টেম্পট অফ কোর্ট নিয়ে মামলা। সংবিধানের আর্টিকেল 129-এ বলা আছে, যদি কোর্ট কোনো নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশ যদি কেউ অমান্য করে তখন তার এগেনস্টে কোর্ট চাইলে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে কি হয়, জালিম সিং বনাম নন্দকিশোর বা আদার্স, এই যে কেস, এই কেসে কি হয়, একজন কর্মচারী আছে, সে ন্যায়ের লড়াইয়ে তার একটা ঐতিহাসিক রায় তার পক্ষে আসে। কীরকম না, একজন কর্মচারীকে সাসপেন্ড করা হয়, সরকার থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং সাসপেন্ড করার পরে ওই যে কর্মচারী সে তার নিজের সাসপেনশনের বিরুদ্ধে মামলা দায়ের করে, এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে। এলাহাবাদ হাইকোর্টে পুরো বিষয়টা দেখে এবং পুরো বিষয়টা দেখার পরে ওই যে কর্মচারীর পক্ষে কিন্তু রায় দেয় এবং বলা হয় যে না, এই যে সাসপেনশন এটা ঠিকঠাক সাসপেনশন নয়, অর্থাৎ ভুল করে দেওয়া আছে। তো এই সাসপেনশনকে তুলে দিতে হবে এবং তাকে পুরো বেতন ফেরত দিতে হবে এবং যতদিন সে সাসপেনশনে ছিল তার যে সার্ভিস পিরিয়ড, সেই সার্ভিস পিরিয়ড কিন্তু গণ্য করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে যে তিনি যে সুবিধাগুলো পেতেন রিটায়ারমেন্টের পরবর্তীকালে, যে সুবিধাগুলো পেতেন সেই সুবিধাগুলো তাকে ফেরত দিতে হবে। এই পুরো বিষয়টা উঠে আসে এবং এই যে কর্মচারী, সেই কর্মচারী কিন্তু খুব স্বস্তির নিঃশ্বাস ফেলে যে ঠিক আছে, চলো কোনো অসুবিধে নেই, এলাহাবাদ হাইকোর্ট অ্যাটলিস্ট মেনে নিয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশটা নিয়ে ওই ব্যক্তি ব্যাংকে যায়, যে পুরো বিষয়টা বলে যে স্যালারি দেওয়ার জন্য, পেনশন দেওয়ার জন্য, এই পুরো বিষয়টা নিয়ে যখন ব্যাংকে যায়, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলে হাইকোর্টের এই রায় আমরা মানব না, অর্থাৎ রিজেক্ট করে দেয়। ব্যাংক এই পুরো এলাহাবাদ হাইকোর্টের যে রায় সেই রায়টাকে কিন্তু অমান্য করে, যার পরবর্তীকালে এই ব্যক্তি কিন্তু আবার এলাহাবাদ হাইকোর্টে গিয়ে কেস ফাইল করে, আদালত অবমাননার কেস ফাইল হয় এবং তারপরে গিয়ে ঘটনা পুরো উল্টে যায়। কন্টেম্পটের একটা পিটিশন দায়ের করেন ওই ব্যক্তি। এরপরে কি হয়, এরপরে এলাহাবাদ হাইকোর্ট একটা ডিভিশন বেঞ্চ তৈরি করে। সেই ডিভিশন বেঞ্চ আবার নতুন করে বলে যে যে ব্যক্তি আছে, যে কর্মচারী আছে, তার সম্পূর্ণ জিনিসগুলোকে দেখা হবে, তারপরেই কিন্তু রায় দেওয়া হবে। এরপরে একটা অনেক দিন ধরে আর্গুমেন্ট চলে, ওই ব্যক্তির ওপরে ইনভেস্টিগেশন হয় এবং ইনভেস্টিগেশনের পরে সমস্ত মেরিটসগুলোকে দেখা হয় এবং দেখার পরে এলাহাবাদ হাইকোর্ট একটা বড় রায় দেয়। কি রায় দেয় না, কন্টেম্পটের যে পিটিশন আছে সেই পিটিশন কিন্তু একদম কারেক্ট নয়, অর্থাৎ যে কর্মচারীর এগেনস্টে এই সাসপেনশন নিয়ে আসা হয়েছিল
সেই সাসপেনশন একদম কারেক্ট ছিল। উল্টে ওই যে কর্মচারী আছে তার উপরে একটা কন্টেম্পটের নোটিশ ধরিয়ে দেওয়া হয় যে না, আগের যে রায় ছিল সেই রায় ভুল আছে এবং আপনার এগেনস্টে যে সাসপেনশন দেওয়া আছে সেই সাসপেনশন একদম ঠিক আছে এবং আপনি কোনো স্যালারি পাবেন না, কোনো পেনশন পাবেন না। অর্থাৎ আগের যে রায় সেই রায়টাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় এবং উল্টে ওই ব্যক্তির ওপরেই কিন্তু জরিমানা চাপিয়ে দেয়। এই পুরো বিষয়টা নিয়ে ওই পার্সন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে কেস করে। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু পরেই কিন্তু কেড়ে নেয় এবং যার কারণে ওই ব্যক্তি ফিল করে যে তার সঙ্গে একটা চরম অন্যায় হয়েছে। হাইকোর্ট তার নিজের রায়ের পরিবর্তন করেছে। এই পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়। সুপ্রিম কোর্ট প্রথমেই কন্টেম্পটের উদ্দেশ্যটা বলা হয় যে কন্টেম্পট কত ধরনের হয়। সুপ্রিম কোর্টের জাজ বলে কন্টেম্পট দু ধরনের হয়। প্রথম কথা, কেউ যদি আদালতের আদেশ অমান্য করে তাহলে তার এগেনস্টে কন্টেম্পট নিয়ে আসা যায়, অথবা কেউ যদি আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, অর্থাৎ আদালতকে ক্রিটিসাইজ করে, আদালতের এগেনস্টে অনেক কথা বলে, তাহলে তার এগেনস্টে কন্টেম্পট নিয়ে আসা যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রথম ধরনের কন্টেন্টই এখানে কাজ করছে, অর্থাৎ আদালতের আদেশটাকে অমান্য করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটা ব্যাংক মানতে চায়নি। তো এক্ষেত্রে কিন্তু আদালতের আদেশটাকে অমান্য করেছে ব্যাংক। সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণ দেয়। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরে আরও কয়েকটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় কি না, যদি কেউ আদালতে কন্টেম্পটের পিটিশন নিয়ে আসে তাহলে আদালতের একমাত্র কর্তব্য থাকবে যে আগে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়টা কার্যকর হয়েছে কিনা। আদালতের কিন্তু কোনো ক্ষমতা নেই যে পুরনো রায়ের সঠিক আবার বিচার করার, অর্থাৎ পুরনো রায় যেটা সেটা সঠিক হয়েছে না ভুল ছিল সেই রায়কে বিচার করার কিন্তু আদালতের কোনো কর্তব্য নয়। আদালতের একটাই মাত্র কর্তব্য, যেহেতু পিটিশনার কন্টেম্পটের পিটিশন ফাইল করেছে, সো আদালতের শুধুমাত্র দেখার দায়িত্ব যে তার এগেনস্টে কন্টেম্পটের পিটিশন সঠিক আছে কি নেই। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের ক্ষেত্রে এটা কি দেখা গেছে যে কন্টেম্পটের পিটিশন ফাইল করা হয়েছে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট আগের রায়কে পরিবর্তন করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আরও পর্যবেক্ষণ অনেক কিছু দেয়, ঐতিহাসিক কিছু পর্যবেক্ষণ দেয় যে বিষয়ে ইতিমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ যে রায়টা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, একটা নিষ্পত্তি হয়েছে, তাকে নতুন করে আবার খোলা বা পুনর্বিবেচনা করা এটা কন্টেম্পটের পিটিশনে করা যায় না। এবং আরও বলে যে কন্টেম্পটের মেন উদ্দেশ্য হলো আদালত আগের যে আদেশ সেটা বাস্তবায়ন হয়েছে কিনা তার নিশ্চিত করা। নতুন করে রিভিউ বা পুনর্বিবেচনা করা এটা কিন্তু কন্টেম্পটের উদ্দেশ্য নয়। তাই আগের রায় পরিবর্তন এবং উল্টে দেওয়া বা সংশোধন করা সম্পূর্ণ ভুল ছিল। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট যে যখন কন্টেম্পটের পিটিশন ফাইল হলো তখন নতুন করে যে তার রায়কে পরিবর্তন করেছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল, এটা কিন্তু বলে দেয় কে? সুপ্রিম কোর্ট। অর্থাৎ পুরো রায়টা আবার যে ওই কর্মচারী তার দিকে কিন্তু ঝুঁকে যায় এবং সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক জাজমেন্ট দেয়। জাজমেন্টে এটা বলা হয় যে আগের রায় যেটা ছিল সেই রায় কিন্তু কার্যকর হবে, অর্থাৎ ওই কর্মচারী সম্পূর্ণ স্যালারি পাবে, বেতন পাবে, পেনশন পাবে এবং তার বেতন এবং রিটায়ারমেন্টের সমস্ত সুযোগ সুবিধে তাকে ফেরত দিয়ে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয় ওই যে ব্যক্তির ওপরে এত হয়রানি হতে হয়েছে, এই মামলা নিয়ে হয়রানি হতে হয়েছে, তার জন্য তাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এটাও বলা হয় যে ব্যাংকে এই ক্ষতিপূরণের সমস্ত দায়িত্ব নিতে হবে। সুপ্রিম কোর্ট এই মামলায় একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ দেয়, অর্থাৎ কখনো যদি কন্টেম্পটের নোটিশ নিয়ে যাওয়া হয় তাহলে শুধুমাত্র কন্টেম্পটাই দেখা উচিত। হাইকোর্টের কাছে এখতিয়ার নেই যে পুরনো রায় যেটা দেওয়া হয়েছে সেই রায়ের ঠিক আছে না ভুল আছে সেটা দেখা। হাইকোর্টের একমাত্র উদ্দেশ্য থাকবে ওই যে কন্টেম্পট যেটা চাপানো হয়েছে সেই কন্টেম্পটটা কতটা সঠিক আছে। অর্থাৎ এখানে বলতে পারেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কতখানি এখতিয়ার আছে যে কোনো কেসকে দেখার ক্ষেত্রে সেটা কিন্তু সীমাবদ্ধ করে দেওয়া হলো। অর্থাৎ বুঝতেই পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট কন্টেম্পটের ওপরে। সো আশা করছি বুঝতে পারলেন পুরো জাজমেন্টটা।